হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের যে ভিডিওটি বানাতে চলেছে সেটা হচ্ছে আইপিএল এর সমস্ত টিমের যে প্লেয়ারগুলো খেলছে। তো আমরা নিশ্চয়ই জানি যে আমরা অনেকে ড্রিম ইলেভেন, তারপরে এমপিএল, মাই ইলেভেন সার্কেল, বাল্লেবাজি, তারপর মাই টিম ইলেভেন, তো ফ্যান্টাসি যেসব লিগগুলো আছে তো সেগুলো আমরা খেলছি। বাট আমরা কি অনেকেই আছে যারা কিছুই জানে না টিম কি করে বানাতে হয়, বা কোনো নলেজ নেই ফ্যান্টাসি গেম জেতার জন্যে। তো এখানে ফ্যান্টাসি লিগে একটা ব্যাপারটা কি, এখানে তো আর বেটিং সিস্টেম নয় যে আমি একটা টিমের হয়ে লাগালাম আর তারপরে একটা টিমের হয়ে আমি বললাম যে আজকের এ জিতবে কিংবা এ হারবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটু বুদ্ধি লাগিয়ে খেলো, তো তুমি প্রায় প্রত্যেকটা ম্যাচ জিতবে। 80% ম্যাচ তুমি জিতবে যদি তুমি একটু বুদ্ধি লাগিয়ে খেলো। তো ব্যাপারটা কি আছে, আমরা খেলি বাট আমরা জানি না যে ঠিক কেমন প্লেয়ারদেরকে আমাদেরকে চুজ করতে হবে, আর ঠিক কেমন প্লেয়ারদের নিলে আমরা জিততে পারবো গ্র্যান্ড লিগ বা শর্ট লিগ, হেড টু হেড, 3 ভার্সেস 1, 4 ভার্সেস 1। তো এখানে ভিডিওটা হচ্ছে স্পেশালি আমরা যারা ভিডিওটা শুনছি সবাই আমরা জিততে পারি, জাস্ট আমাদেরকে একটু বুদ্ধি লাগাতে হবে যে আমাদেরকে গ্র্যান্ড লিগে কাদেরকে নিতে হবে, ঠিক আছে, আমাদের টিম কিভাবে বানাতে হবে, গ্র্যান্ড লিগে কিভাবে টিম বানাতে হবে, আর কিভাবে বানাতে হবে শর্ট লিগে, হেড টু হেডে, 3 ভার্সেস 1-এ। তো এখন আমরা প্রত্যেক টিমের প্লেয়ার্সদের অ্যানালাইসিস করব যে কোন প্লেয়ারটা হচ্ছে সেফ প্লেয়ার, কোন প্লেয়ারটা হচ্ছে রিস্কি প্লেয়ার। আমাদেরকেই আমাদেরকে এখানে বুদ্ধি ইউজ করতে হবে, আমাদেরকে এখানে একটু ভাবতে হবে যে আমরা কোন প্লেয়ারদের সাথে যাব, কোন প্লেয়ারদের নিলে আমরা জিতবো। তো প্রত্যেক টিম, আমরা জানি যে 8টা টিম যে খেলছে, বাট অনেক সময় আমরা এমন এমন প্লেয়ার নিয়ে নিই যার কোনো ইউজই হয় না, পুরো খেলা শেষ হয়ে গেল অথচ পয়েন্ট দিল মাত্র 4, 5, 8, 10। তো আমাদেরকে এমন প্লেয়ার নিতে হবে যেগুলো সবসময় পারফর্ম করে, সবসময় ভালো খেলে। খুব কম দিন যায় যে তাদের দিন সেদিন ভালো হয় না, তারা সেদিন ভালো খেলতে পারে না। তো এখন বেসিক্যালি আমাদের কি করতে হবে, এখন আমরা প্রত্যেক টিমের প্লেয়ারদেরকে অ্যানালাইসিস করব যে আমরা তাদেরকে আমরা চুজ করছি, তো তারা সেফ প্লেয়ার নাকি রিস্কি প্লেয়ার, তাদেরকে আমরা কিভাবে ইউজ করব। সেফ প্লেয়ারদেরকে আমরা কোন টিমে নেব, রিস্কি প্লেয়ারদেরকে আমরা কোন টিমে নেব। ও, তো এইভাবে আমরা এগিয়ে যাব। ভিডিও অনেক লম্বা হবে, বাট ভিডিও অনেক অনেক ইউজফুল, কেউ এরকম অ্যানালাইসিস করবে না। তো প্রত্যেক টিমের প্রত্যেকটা প্লেয়ারদেরকে আমরা দেখব। এখন আপাতত 5টা ম্যাচ হয়ে গিয়েছে। তো প্রথমে শুরু করব কলকাতার উপর থেকে। কলকাতা আগের ম্যাচ জিতেছে, বাট এই ম্যাচটা হেরে গিয়েছে। তো এখানে জেতা ম্যাচ ছিল বাট হেরে গিয়েছে। তো আমরা প্রথমে কলকাতার ওয়েবসাইট খুলেছি KKR.in। তো এখানে প্লেয়ার সেকশনে আসলে এখানে আমরা প্লেয়ারদের এভারেজ, স্ট্রাইক রেট সব দেখতে পাবো। তো প্রথমে এখানে যেহেতু ইয়ন মর্গান ক্যাপ্টেন আছে, তো এখানে ক্যাপ্টেনের আমরা অ্যানালাইসিস করব। তো মর্গান বেসিক্যালি 5-এ নামে, মানে 4-এ 5-এ মর্গান নামে, বা তারপরেও নামে, অনেক সময় রাসেলকে এগিয়ে দেয়। তো আগের বছর থেকেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 68 ম্যাচে 1281 রানস পুরো কেরিয়ারে। তো এখানে হাই স্কোর 68, 24 এভারেজ। মর্গান যেহেতু অনেক পরে নামে, সেহেতু মর্গানকে বেশিরভাগ ফ্যান্টাসি প্লেয়াররা, বেশিরভাগ যারা
লিগ খেলে, ফ্যান্টাসি লিগ যারা খেলে, তো মর্গ্যানকে অ্যাভয়েড করে, কারণ মর্গ্যান যেহেতু অনেক পরে নামে, তো মর্গ্যানের চান্স কম থাকে রান করার। রান বেশি করার সম্ভাবনা থাকে যারা প্রথমে নামে, যেহেতু নীতিশ রানা, শুভমান গিল, তারপরে এখন রাহুল ত্রিপাঠী, তো তারপরে অনেক সময় মর্গান নামে, অনেক সময় সাকিবকে পাঠাচ্ছে, অনেক সময় রাসেলকে পাঠাচ্ছে, তো অনেক অল্টারনেট হয়। তো এই জন্য প্রথম দিকের এরা ওভার্স পেয়ে যায়, যদি না আউট হয় তো তখন ওরাই খেলে যায়, আর যদি আউট হয় তখন মর্গানের চান্স বেশি থাকে রান করার। তো মর্গান অনেক সেফ খেলে, তো এখানে মর্গান সেফ প্লেয়ার। এখানে মর্গানকে আমরা গ্র্যান্ড লিগেও ইউজ করতে পারি, যখন যখন ওরা তাড়াতাড়ি আউট হয়ে যাবে, যখন শুভমান গিল, নীতিশ রানা অনেক তাড়াতাড়ি আউট হয়ে যাবে, তখন যদি মর্গান খেলে দিয়ে যায় তাহলে তখন আমরা গ্র্যান্ড লিগ জিততে পারি। আর আদারওয়াইজ শর্ট লিগে হেড টু হেড বা 3 vs 1 মর্গানকে আমরা একটু অ্যাভয়েড করে চলবো। পরের প্লেয়ার চলে দীনেশ কার্তিক। তো দীনেশ কার্তিকও মানে দীনেশ কার্তিককেও আগে পাঠানো হয়, বা দীনেশ কার্তিককেও এরকম করা হয় যে অনেক সময় দীনেশ কার্তিক 3-এ চলে আসে, 4-এ চলে আসে। দীনেশ কার্তিক খুবই একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল আগের বারে, বাট নিজেই ক্যাপ্টেন্সি দিয়ে দেয়। তো গৌতম গম্ভীরের যাওয়ার পরে দীনেশ কার্তিক মানে কলকাতার দায়িত্ব নেয়, বাট তেমনভাবে পারফর্ম করতে না পারায়, যেহেতু তারপরে তোমার হচ্ছে মর্গান বিশ্বকাপ জিতলো, তো সেহেতু বিশ্বকাপ জেতা একটা ক্যাপ্টেনের একটা সম্মানার্থে ওনাকে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, সেটা সবাই বলে থাকে। তো এখানে দেখবো যে আইপিএল শুরু থেকেই খেলছে, 3853 রানস, 198টা ম্যাচে দেখবো, একদম প্রথম থেকে খেলছি 2008-এ, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখানে এভারেজ দেখতে পাবো যে 26 এভারেজ, হাই স্কোর 97 নট আউট। এখানে লাস্ট কয়েক বছর একটু ফর্ম ভালো মেনটেন করেছে আইপিএলে, আর রিসেন্টলি আগের ম্যাচটা ভালো খেলেছে। তো দীনেশ কার্তিক বেশিরভাগ ক্ষেত্রে দীনেশ কার্তিককে আমরা ইউজ করবো গ্র্যান্ড লিগে, কারণ দীনেশ কার্তিক অনেক পরে নামে। প্রথমে 3-4টে প্লেয়ার যদি আউট হয়ে যায় তারপরেই দীনেশ কার্তিক চান্স পায়। তো দীনেশ কার্তিক একদম গ্র্যান্ড লিগের পিক, যেখানে গ্র্যান্ড লিগে দীনেশ কার্তিককে আমরা নেব আর দীনেশ কার্তিককে ক্যাপ্টেন বানিয়ে রেখে দেবো। তো দীনেশ কার্তিক যদি ওখানে কাজ করে যায় তাহলে আমরা প্রচুর পয়েন্টে আমরা জিতব। তো দীনেশ কার্তিক হয়ে গেল। এখানে পরে যে প্লেয়ারটা আছে গুরপ্রীত সিং মান, নতুন কেনা হয়েছে আই থিঙ্ক। তো এখন কলকাতার জার্সিতে এখনো নামেনি। এভারেজ 21, এখনো পর্যন্ত খেলেনি, সেহেতু আমরা বলতে পারবো না যে সেফ প্লেয়ার না রিস্কি প্লেয়ার। এরপর আসছে করুণ নায়ারকে আমরা দেখেছি পাঞ্জাবের জার্সিতে। রিসেন্টলি এই বছর করুণ নায়ার খেলবে কলকাতার হয়ে। এখানে দেখতে পাচ্ছি যে করুণ নায়ার এবারে 24, 83 নট আউট। করুণ নায়ার যদি খেলে তো করুণ নায়ারকে আমরা হেড টু হেডের জন্য প্রেফার করব, কারণ করুণ নায়ার 3 বা 4-এ নামবে, তো সেই জন্য হেড টু হেডের জন্য ঠিক আছে। আর গ্র্যান্ড লিগেও চালানো যেতে পারে। তো করুণ নায়ার অনেকটা সেফ প্লেয়ার যদি খেলে। নীতিশ রানা তো এখন ওপেন করেছে, যেহেতু নারিন খেলছে না। আমরা জানি নারিন কত বিধ্বংসী প্লেয়ার ছিল, বাট নারিন এখন অফ ফর্ম আছে, তো সেহেতু নারিনের জায়গায় খেলছে সাকিব, আর নীতিশ রানাকে ওপেন করতে পাঠানো হচ্ছে শুভমান গিলের সাথে। তো শুভমান গিলের সাথে ওপেন করতে নামছে, এই বছর থেকে আর ভালোই খেলছে। এখন রানে এগিয়ে আছে, সব থেকে প্রথমে রানে নীতিশ রানাই আছে। তো 62টা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি যে 1574 রান। তো এখানে এভারেজ দেখতে পাচ্ছি যে 29, এভারেজ কত ভালো আছে, 30-এর কাছাকাছি এভারেজ, 87 হাই স্কোর। তো
নীতিশ রানা অনেক অনেক সেফ প্লেয়ার, হেড টু হেডের জন্য পারফেক্ট, একদম হেড টু হেডের জন্য পারফেক্ট, গ্র্যান্ড লিগের জন্য পারফেক্ট। নীতিশ রানা সবসময় মাস্ট পিক থাকবে, সবসময় অবশ্যই আপনার টিমে যখন কলকাতার প্লেয়ার চুজ করবেন তখন যেন নীতিশ রানা থাকেই থাকে। খুব কম এমন থাকে যে নীতিশ রানা পারফর্ম করতে পারে না, কারণ আমরা এভারেজ দেখতে পাচ্ছি যে এখানে এভারেজ পুরো 30-এর কাছাকাছি আছে। ঠিক আছে, তো একদম সেফ প্লেয়ার, নীতিশ রানা মাস্ট পিক। নীতিশ রানাকে বাদ দিয়ে হেড টু হেড জেতা ইম্পসিবল। খুব কম এরকম হতে পারে যে নীতিশ রানা পারফর্ম করতে পারে না, সেটা খুবই লাকের ব্যাপার। বাট এখানে আমি বলবো যে নীতিশ রানা অনেক সেফ পিক, সবাই প্রায় সবাই নেয়। রাহুল ত্রিপাঠী আগের বছর খুব কম চান্স পেয়েছিল কলকাতার হয়ে খেলার, এখন রিসেন্টলি 3-এ নামছে, প্রমোট করেছে ব্যাটিং লাইন আপে। তো রাহুল ত্রিপাঠী এখন 3-এ আসছে, তো 3-এ আসছে যেহেতু সেহেতু খুবই দারুণ অপরচুনিটি নিয়ে নামছে। আর প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে, ভালোই খেলেছে, খুব সুন্দর খেলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ 25, হায়েস্ট স্কোর 93, তো খারাপ নয়, সেফ পিক, হেড টু হেডের জন্যও সেফ পিক। আর যদি আমরা গ্র্যান্ড লিগেও লাগাতে চাই তো গ্র্যান্ড লিগেও আমরা ইউজ করতে পারি, তো এটা মাস্ট পিক বললে চলে, আমরা একে টিমে অবশ্যই জায়গা দিতে পারি। রাহুল ত্রিপাঠী, এরপর আসছে শুভমান গিল দুর্দান্ত ফর্মে রয়েছে, রিসেন্টলি ইন্ডিয়ার টিমে জার্সিতেও খেলেছে, টেস্ট ম্যাচে আমরা দেখেছি যে দারুণ পারফর্ম করেছে। লাস্টলি যে ম্যাচটা খেলা হয়েছিল গাবা টেস্টে, তো সেখানে দারুণ 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 পারফর্ম করেছে টেস্টে পারফর্ম করার পরে এখন টেস্টের পরে এখন এই আইপিএলেই এর মাঝখানে আর খেলা হয়নি, তো তারপরে এই খেলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ কত আছে, এভারেজ এখানে 32, সবার থেকে এভারেজ বেশি যে কটা প্লেয়ার আপাতত দেখলাম। এখানে হায়েস্ট করে দেখতে পাচ্ছি আমরা 76, আর এভারেজ যেহেতু 32, তার মানে আমরা এটা বলতে পারি যে অনেকটা সেফ প্লেয়ার, অনেকটা সেফ পিক আর মাস্ট পিক। আমরা তো শুভমান গিলের বাদে টিম করতেই পারে না হেড টু হেডে, তো হেড টু হেডে শুভমান গিল বাদ দিয়ে যদি আমরা টিম করি তাহলে টিমটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ শুভমান গিলকে প্রায়জনই ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন বানিয়ে রাখে হেড টু হেডে। আর গ্র্যান্ড লিগেও বানায়, কারণ গ্র্যান্ড লিগ তো একটা যেহেতু রিস্কি, তো গ্র্যান্ড লিগেও বানায়। শুভমান গিল একটা হচ্ছে মাস্ট পিক, একদম সেফ প্লেয়ার, খুবই কি বলবো, খুবই স্কিলফুল প্লেয়ার, খুবই একদম ব্যাট করতে নামলে যেন মনে হবে যেন কোনো তাড়াহুড়ো নেই, কোনো টেনশন নেই, একদম স্বতঃস্ফূর্ততার সাথে একদম শান্তি, একদম যেন কি বলবো, কোনো টেনশন নেই। তো এরকমই প্লেয়ার হওয়া উচিত। যত প্লেয়ার আছে সব থেকে বেশি একদম টেনশন ফ্রি হয়ে খেলে হচ্ছে শুভমান গিল, একদম সেফ প্লেয়ার, সবসময় টিমে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে হরভজন সিং, রিসেন্টলি কলকাতা জার্সিতে, এর আগে আমরা দেখেছি মুম্বাই চেন্নাই জার্সিতে। এখানে দেখতে পাচ্ছি কত এক্সপিরিয়েন্স প্লেয়ার প্রথম থেকে, যে আমরা হরভজন সিং এর নামে কিছু বলতেই হবে না, কারণ হরভজন সিং, জাহির খান, হরভজন সিং কবেকার প্লেয়ার সে তো আমরা জানি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হরভজন সিং অফ স্পিনার, উইকেটের 162টা ম্যাচে 150টা উইকেট, খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি হরভজন সিং এর বোলিং এর এভারেজ আমরা দেখতে পাচ্ছি 26.61, আর বেস্ট দেখতে পাচ্ছি যে 5 উইকেট নিয়ে 18 রান দেয় সিএসকে এর বিরুদ্ধে, তখন আই থিঙ্ক মুম্বাইয়ের হয়ে খেলতো। তো এখানে হচ্ছে বোলিং এর এভারেজ, আর ব্যাটও করতে পারে, তো ব্যাট এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাটে 15 এভারেজ, বড় শট চালায় মাঝে মাঝে আমরা দেখেছি। তো এখানে আমরা হরভজন সিংকে দেখলাম, তো হরভজন সিং অনেক সময় আমরা
যেহেতু হরভেন সিং এখন এখনকার ফর্ম অনুযায়ী হরভেন সিং মাস্ট পিক নয়, আমরা টিমে রাখতে পারছি না, কারণ আমাদের অলরেডি অন্য বোলারদেরকে নিতে হবে। তো এখন একটু অ্যাভয়েড করে চলবো, যেহেতু এখন ফর্মে নেই। তো তারপরে আমরা আসছে নাগারকোটি। নাগারকোটি খেলছে না। তারপরে আসছে কুলদীপ যাদব। কুলদীপ যাদবও রিসেন্টলি ফর্মে নেই, তো বুঝতেই পারছে যে কুলদীপ যাদব খেলছে না, সেই জন্যই হয়তো খেলছে না, ফর্মে নেই রিসেন্টলি। এখানে নাগারকোটি আগের বছর খেলেছিল, আগের বছরই ওর কেরিয়ারের ফার্স্ট ম্যাচ কলকাতার জার্সিতেই খেলে। সেখানে দেখতে পাচ্ছি আমরা বোলিংয়ের এভারেজ খুব একটা ভালো নয়, 46.20। তো আরও ইমপ্রুভ করতে হবে টিমে জায়গা পেতে গেলে। তো এখন আমি অ্যাভয়েড করব, কুলদীপ যাদবের দিকে যাব। তো কুলদীপ যাদব দেখতে পাচ্ছে যে 45টা ম্যাচ 40টা উইকেট, চায়নাম্যান বোলার, খুবই দারুণ বল করতো। একটা সিজনে এমন বল করেছে যে ইন্ডিয়ান টিমে চান্স দিতে বাধ্য হতে হয়েছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওনার ফর্ম নেই আপাতত। এখন দেখতে পাচ্ছি যখন 2016তে বল করেছিল, 2016তে এটা দেখতে পাচ্ছি আমরা 16.66 এভারেজ। তারপরেরটাও ভালো বল করেছিল, কিন্তু এখন রিসেন্টলি ফর্মে না থাকার কারণে টিমে জায়গা হয়ে উঠছে না। লকি ফার্গুসন আগের বারে একটা ম্যাচ, দারুণ ম্যাচ জিতিয়েছিল, যেটা হচ্ছিল তোমার সুপার ওভারে গিয়েছিল। তারপরে প্যাট কামিন্স। তো প্যাট কামিন্স এখন খেলছে, তো যেসব প্লেয়ার খেলছে তাদেরকে নিয়েই আলোচনা করাই বেটার, নইলে ভিডিও অনেক অনেক লম্বা হয়ে যাবে। এখানে প্যাট কামিন্স রিসেন্টলি দুর্দান্ত ফর্মে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এভারেজ, এখানে এভারেজ আমরা দেখতে পাচ্ছি 30.06। যেহেতু অস্ট্রেলিয়ান বোলার, অস্ট্রেলিয়ান গতিশীল বোলার, সেহেতু টিমে তো জায়গা করবে, এটা নর্মাল ব্যাপার। তো এখানে প্যাট কামিন্স মাস্ট পিকই থাকে বোলিং সেকশন থেকে। প্যাট কামিন্স তো একটা সেফ পিক, কারণ 4 ওভারে তো একটা দুটো উইকেট বের করে দেয়। তো একটা দুটো উইকেট বের করে দিলেই সেখানে 30 পয়েন্ট হয়ে যায়, 25-30 পয়েন্ট তো ওখানেই চলে আসে। তো অনেকটা সেফ পিক, হেড টু হেডের জন্য মাস্ট, আর গ্র্যান্ড লিগের জন্যও ট্রাই করতে পারো এখানে। তারপরে আছে পাওয়ার নেগি। পাওয়ার নেগি এখনো খেলেনি, ব্যাঙ্গালোর জার্সিতে খেলেছে। প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত ফর্মে রয়েছে, প্লেয়ারটা দুর্দান্ত ফর্মে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। 26টা ম্যাচে 21টা উইকেট, বাট এই দুটো ম্যাচে দারুণ বল করেছে। এখানে আমি এভারেজ দেখছি যে অনেক হাই, বাট রিসেন্টলি বোলিং অ্যাকশন আর গতির মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসছে, আর অনেক 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 ইমপ্রুভমেন্ট এসছে, যার জন্যে এই সিজনটা খুবই সুন্দর শুরু করেছে। আর আমি বলবো এখন প্রসিদ্ধ কৃষ্ণা এখন মাস্ট পিক, কারণ কলকাতা থেকে যদি আমরা কোনো বলার চুজ করি তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী আর প্যাট কামিন্স, এই তিনজনের মধ্যে থেকে চুজ করতে হবে। তো প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম দুটো ম্যাচ দারুণ খেলেছে, তার জন্য এগিয়ে আছে। হেড টু হেডের জন্য মাস্ট পিক বললে চলে প্রসিদ্ধ কৃষ্ণাকে। তো প্রসিদ্ধ কৃষ্ণা, তারপর আমাদের সন্দীপ হরিয়ার এখন খেলছে না। শিবম মামি আগের বারে অনেক ম্যাচ খেলেছিল, বাট এখন খেলছে না, সেহেতু আমরা একটু অ্যাভয়েড করবো। এখন রিসেন্ট টিমটা ভালোই খেলছে। এখানে বৈভব আরোরাকে এখনো পর্যন্ত নামানো হয়নি, বাট আই ডোন্ট থিঙ্ক যে টিমের মধ্যে চেঞ্জেস করবে। এই টিমটা দারুণ পারফর্ম করছে, এখনো পর্যন্ত খেলেনি, তো আই থিঙ্ক আমরা অ্যাভয়েড করবো। এরপরে দেখছি আমরা বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার। এখানে কলকাতা জার্সি আগের বছর খেলছে, তো আগের বছর খেলার পরেই টিমে চান্স দেওয়া হয়, শুধু মানে ইন্ডিয়া টিমে চান্স শুধু পায় না, তার সাথে সাথে পারফরমেন্সও, মানে কি বলবো, পারফরমেন্সও করে আসছে। তো শুধুমাত্র আইপিএল নয়, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, শুধুমাত্র আইপিএল পারফরমেন্স ভালো করছে না, নিজের বাকি যে টুর্নামেন্টগুলো খেলছে, তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারেতেও ভালো খেলছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো খেলছে। নিজে পেশায় আর্কিটেক্ট ছিল, বাট
বাট পেশা ছেড়ে দিয়ে ক্রিকেটকে চুজ করে, আর সেখান থেকে ফিরে আসা হয় ক্রিকেট জীবনে। ভালোই কি ছিল, ভালোই জব ছিল, বাট প্যাশনকে ফলো করেছে আর চলে এসেছে ক্রিকেট টিমে। আগের বছর খুবই সুন্দর খেলেছিল কলকাতার হয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার এভারেজটা দেখবো 20.94, কি দারুণ এভারেজ। 13টা ম্যাচে 17টা উইকেট নেয়। ঠিক আছে, 17টা উইকেট, 5টা উইকেট নিয়েছিল আগেরবারে মাত্র একটা না দুটো বোলার নিয়েছিল। আই ডোন্ট থিঙ্ক কে দুটোর বেশি হবে, দুটোর বেশি প্লেয়ার এরকম পায়নি। এবছর তো 5টা উইকেট নিয়েছে। আজকে নিল মনে হচ্ছে রাসেল, আর আগের দিন নিয়েছে তোমার হার্শাল প্যাটেল। তো এরকম চলছে 5টা উইকেট। তো টি-20তে বুঝতেই পারছো, টি-20তে 5টা উইকেট পাওয়া মানে অনেক অনেক বড় ব্যাপার। তো এখানে টোটাল যদি দেখা যায় তো 16টা ম্যাচে 19টা উইকেট। বাট যেহেতু মিস্ট্রি স্পিনার, তো বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যাট করাটা অনেক অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 8.4 করোড় দিয়ে আমরা বরুণ চক্রবর্তী কিনেছে। কতটা এক্সপেন্সিভ। আর একটা মাস্ট পিক গ্র্যান্ড লিগে হেড টু হেডে মাস্ট পিক হচ্ছে বরুণ চক্রবর্তী। গ্র্যান্ড লিগে ক্যাপ্টেন বানিয়ে ট্রাই করতে পারো। যেদিন 4-5টা উইকেট পেয়ে যাবে সেদিন তোমার একদম বলতে হবে না, টিম বেরিয়ে যাবে, পুরোপুরি বেরিয়ে যাবে, জিতে বেরিয়ে চলে আসবে, অনেক অনেক এগিয়ে থাকবে। এরপর আমরা দেখতে পাবো অ্যান্ড্রে রাসেলকে আর কি বলা যাবে, রাসেলের আর কি ইন্ট্রোডাকশন দেওয়া যাবে। রাসেল নিজেই একটা ইন্ট্রোডাকশন, রাসেল নিজেই একটা ব্র্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পারফেক্ট অলরাউন্ডার, টি-20তে একটা পারফেক্ট অলরাউন্ডার হচ্ছে রাসেলের এখানে 76টা ম্যাচের রান 1531, উইকেট 67। তো রাসেলকে ইউজ করা ক্যাপ্টেনের সব থেকে বড় দায়িত্ব, যে রাসেলকে কিভাবে ইউজ করব, কিভাবে বোলিংয়ে ইউজ করব, কিভাবে ব্যাটিংয়ে ইউজ করব, কখন রাসেলকে নামালে আমার রানস অনেক বেশি আসবে, কখন রাসেলকে বলে দিলে ডেথ ওভার বা মাঝখানে ওভার দিয়ে কুড়িয়ে নিয়ে টিমটাকে অনেক মানে ভালো জায়গায় পৌঁছানো যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ রান 28, 30-এর কাছাকাছি আছে, 88 নট আউট। যখনই রাসেল খেলে, রাসেল 10-12টা বল পার হয়ে যাওয়ার পরে রাসেলের স্ট্রাইক রেট প্রচুর বেড়ে যায়, প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেট। এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ের এভারেজ, বোলিংয়েরও দারুণ এভারেজ 26.26। এখানে যেমন বোলিংয়ে উইকেট নেয়, তেমন আজকে দেখতে পাচ্ছি যে 5 উইকেট পেয়েছে। এখানে মুম্বাই ভার্সেস আপডেট করে দিয়েছে এটা। তো যেমন বোলিংয়ে তেমন ব্যাটিং আজকের ভালো করেনি। আজকের অনেকটা রাসেলের কি বলবো, অনেকটা রাসেলের উপরে দায়িত্ব ছিল যে রাসেল ম্যাচটা যেতে হবে, বাট জেতাতে পারেনি। আগের 2015 সিজনে দেখতে পাচ্ছি আমরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার 392 রান করে, স্ট্রাইক রেট 192, অ্যান্ড অলসো পিকিং আপ 14 উইকেটস। 14টা উইকেট নেয়, আবার 392 রান করে, স্ট্রাইক রেট ছিল 192, 200-র কাছাকাছি, আগুন প্লেয়ার। তো দেখতে পাচ্ছে রাসেল একটা মাস্ট পিক। গ্র্যান্ড লিগের ক্যাপ্টেন বানাতে পারো, ভাইস ক্যাপ্টেন বানাতে পারো, হেড টু হেডের ক্যাপ্টেন বানাতে পারো, ভাইস ক্যাপ্টেন বানাতে পারো। রাসেল ছাড়া কলকাতার টিম থেকে প্লেয়ার, রাসেলকে বাদ দিয়ে কলকাতার টিম থেকে প্লেয়ার চুজ করা মানে কি বলবো, একটা বোকামির কাজ করা হবে, ভীষণ বোকামির কাজ করা হবে। বেন কাটিং এখনো খেলেনি, বাট বেন কাটিং আই থিঙ্ক টি-20 প্রচুর খেলছে রিসেন্ট টাইমে, প্রায় লিগে টি-20 খেলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেন কাটিং একটা অলরাউন্ডার, আইপিএল খুবই কম খেলেছে বা চান্সই পায় না। যে কোনো টিমে চান্স পেতে গেলে 4 জনের মধ্যে থেকে ঢুকতে গেলে সেরকম প্লেয়ার মানে কি বলবো, সেরকম পজিশনস পাওয়া যাচ্ছে না যে বেন কাটিংকে খেলানো যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাকিব কলকাতার হয়ে খেলতো, তার পরে আবার অন্য টিমের হয়ে খেলে, আই থিঙ্ক হায়দ্রাবাদের হয়ে। তো তারপরে এবছর আবার কলকাতার জন্য আবার চলে আসে, আবার কলকাতা কিনে নেয়। তো দেখতে পাচ্ছি আমরা সাকিবও একটা পারফেক্ট অলরাউন্ডার, বাট
সাকিবের ব্যাটিং পারফরমেন্স অতটা ভালো না যেটা আমরা মানে এক্সপেক্ট করি সাকিবের কাছ থেকে। সাকিব আরও ভালো ব্যাট করতে পারে, বাট এক্সপেকটেশনটা আর রিয়ালিটিতে মিট হচ্ছে না আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটিংয়ের এভারেজ দেখতে পাচ্ছি যে কতটা লো আছে এভারেজ। হি হ্যাজ টু ইমপ্রুভ করা উচিত। এখানে দেখতে পাচ্ছি সাকিব 2011 থেকেই খেলছে, তো এভারেজ অনেক কম। বোলিংয়ে আমরা দেখতে পাচ্ছি 64 ম্যাচ 61টা উইকেট। এখানে বোলিংয়ে দুর্দান্ত বল করে, বোলিংয়ে একদম এমন বোলার যে বলকে গতি দেয় না, যার জন্য ব্যাটসম্যানদের মারার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়, তো সাকিব অলরাউন্ড সেকশন থেকে সাকিব আর রাসেল হচ্ছে মাস্ট পিক। গ্র্যান্ড লিগে ইউজ করাটা অনেকটা কি বলবো, অনেকটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ অতটা পয়েন্টস সাকিব দেয় না টিমের হয়ে। অন্যান্য প্লেয়ার, আমরা বাকি যে 11টা প্লেয়ার নেব, তো তার মধ্যে অনেক প্লেয়ার এমন থাকে যে তাদের মধ্যে থেকে মানে সাকিবের থেকে বেশি পয়েন্ট দেওয়ার প্লেয়ার থাকে। তো গ্র্যান্ড লিগের জন্য চুজ না করে হেড টু হেডের জন্য সেফ চুজ হবে, কারণ সাকিব হেড টু হেডের ক্ষেত্রে আই থিঙ্ক পারফেক্ট হবে। সাকিবের পরে আসছে সুনীল নারিন। তো নারিন এখানে খেলছে না আপাতত বলতে গেলে, যেহেতু নারিনের ফর্ম অত ভালো না। বোলিং অ্যাকশনে চেঞ্জ করে দেওয়ার জন্য নারিনের আর সেই আগুন বল আর হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোলিংয়ের 120টা ম্যাচ 127টি উইকেট, দুর্দান্ত বোলার। একসময় নারিনের বলে মানে কি বলবো, নারিনের বলে 6 তো দূরের কথা, নারিনের বলে 4ও মারতে পারেনি, এরকম প্লেয়ারও আছে। তো এখানে দেখতে পাচ্ছি কেরিয়ারের ব্যাটিং পারফরমেন্স। ব্যাটিং তো আগে করতো না, বাট লাস্ট 2 ইয়ার্স ও 3 ইয়ার্সে ব্যাটিংয়ে ইমপ্রুভমেন্ট এনেছিল। আর স্ট্রাইক রেট দেখতে পাচ্ছি আমরা 164.27, কোয়াইট গুড আই থিঙ্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ের পারফরমেন্স, বোলিংয়ের এভারেজ দেখো 24.77, আর ইকোনমি রেট দেখো 6.77, মাত্র 7-এর নিচে ইকোনমি রেট। এখানে 5 উইকেট নিয়েছিল। আই থিঙ্ক এরকম প্রচুর ম্যাচ আছে যে নারিন একা ম্যাচ জিতিয়ে দিয়েছে, এরকম প্রচুর ম্যাচ আছে। নারিন ছাড়া কলকাতার টিম ভাবাই যায় না। বাট রিসেন্ট টাইমে বোলিং এর অ্যাকশন চেঞ্জ করেছে, যেহেতু আইসিসি ব্যান করেছে বিভিন্ন অ্যাকশন, তো সেগুলো ব্যান করে দেওয়ার পরেও খেলে যাচ্ছে। ভালো বলতে হয় যে নিজের মধ্যে চেঞ্জেস এনেও বল করে যাচ্ছে, লিগ্যাল ডেলিভারি করে যাচ্ছে। তো ভালো একটা কি বলবো, যখনই টিমের মধ্যে চান্স পেয়ে যাবে, যখন নারিন খেলবে, তখন নারিনকে বাদ দিয়ে টিম করা মানে বোকামির কাজ হবে। নারিনকে গ্র্যান্ড লিগে আমরা ইউজ করতে পারবো, নারিনকে আমরা হেড টু হেডে ইউজ করতে পারবো, নারিনকে আমরা সব জায়গায় মাস্ট পিক। নারিন হচ্ছে কি না, মাস্ট পিক। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্লেয়ার আছে। ভেঙ্কটেশ আইয়ার, তো শেলডন জ্যাকসন তো আগেরবারে ছিল টিম সেই, বাট এখনো পর্যন্ত খেলেনি। ভেঙ্কটেশ আইয়ারকে আমরা দেখবো, এখনো পর্যন্ত খেলেনি কলকাতার জার্সিতে। জাস্ট আই থিঙ্ক চান্সও খুব কম আছে খেলানোর, কারণ দেশীয় প্লেয়ার প্রচুর বাইরে বসে আছে, ভালো ভালো প্লেয়ার। যেমন আমরা দেখতে পাচ্ছি নাগারকোটি, মাভি, তারপরে নেগি তো কি বলবো, ব্যাটও ভালো করতে পারে, বাট চান্স তো পাচ্ছে না। কুলদীপ যাদবও বসে আছে, তো সেহেতু চান্স পাওয়া অনেক মুশকিল ব্যাপার। রিসেন্টলি কলকাতার যে 11 জন খেলছে সেটা হচ্ছে মর্গ্যান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, শুভমান গিল, হরভজন সিং খেলছে, প্যাট কামিন্স খেলছে, তোমার খেলছে প্রসিদ্ধ কৃষ্ণা খেলছে, তোমার রাসেল খেলছে, বরুণ চক্রবর্তী খেলছে, আর সাকিব খেলছে। তো এই হচ্ছে 11 জন। তো এর মধ্যে থেকে আমরা মাস্ট পিক নিই, মানে কলকাতার দিক থেকে যখন আমরা খেলবো, কলকাতার দিক থেকে আমরা যে 5টা বা 6টা প্লেয়ার বা 7টা প্লেয়ার চুজ করতে পারবো। ম্যাক্সিমাম তো আমরা 7টা প্লেয়ার চুজ করতে পারি, বেশিরভাগ ফ্যান্টাসি লিগে আমরা ম্যাক্সিমাম 7টা প্লেয়ার চুজ করতে পারি। তো 7টা প্লেয়ারদের মধ্যে আমাদের সেফ প্লেয়ার্স হবে নীতিশ রানা, শুভমান গিল, তারপরে আছে প্যাট কামিন্স,
প্যাট কামিন্স 3টে প্লেয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, রাসেল আর রাসেল 5টা প্লেয়ার, বরুণ চক্রবর্তী বা সাকিবুল হাসান। সাকিবুল হাসানের সাথে আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে অল্টারনেট করতে পারি। রাসেল হচ্ছে একদম মাস্ট পিক। তো রাসেল, শুভমান গিল, নীতিশ রানা, 3জনকে তো অবশ্যই নেব। তার সাথে সাথে এখন রিসেন্টলি রাহুল ত্রিপাঠী। তো বোলিং সেকশনে আমরা প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, সাকিব আর তোমার হচ্ছে বরুণ চক্রবর্তীকে আমরা বেশিরভাগ দেখি যে বরুণ চক্রবর্তী অনেক এগিয়ে থাকে, সেহেতু বরুণ চক্রবর্তী আর প্যাট কামিন্স তো মাস্ট পিক হয়ে দাঁড়ায়, একদম সেফ পিক হয়ে দাঁড়ায়। আর এই হচ্ছে আমাদের কলকাতা টিমের অ্যানালাইসিস। এরপরে আমরা অন্য টিমের অ্যানালাইসিস করব। থ্যাংক ইউ। এখন আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সদের প্রিভিয়াস ম্যাচেসগুলো কেমন ওরা খেলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকেট কিপারে দীনেশ কার্তিক কলকাতার আগে ক্যাপ্টেন ছিল, এখন ভাইস ক্যাপ্টেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওর কোনো নির্দিষ্ট পজিশন নেই, কখনো 2টো উইকেট পড়ে গেলে নামে, কখনো 3টে উইকেট পড়ে গেলে নামে, কখনো 4টে উইকেট পড়ে গেলে নামে। তো যেমনভাবে ক্যাপ্টেন পাঠায় আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েকটা ম্যাচ ভালোই খেলেছে। 9 বলে 22, 16 বলে 22, 17 বলে 26, 5 বলে 2, এটা বাদ দিলে 31 বলে 47 নট আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টো নট আউট, 3টে নট আউট আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ কম দেওয়া হয়, বাট পারফরমেন্স ভালোই করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি প্লেয়ার টিম সেইফার্ট আমরা দেখতে পাচ্ছি যে 28 বলে 19 আর 4 বলে 4, 6 বলে 3 তেমনভাবে সুযোগ পায়নি, বাট ব্যাটসম্যানটি ওপেন করে। তো কোনো এক সময় ভালো খেলতে পারে। গ্র্যান্ড লিগ যখনই খেলবে আমরা একে নিয়ে গ্র্যান্ড লিগ ট্রাই করব। দীনেশ কার্তিককে নিয়েও দীনেশ কার্তিক যেহেতু কম সুযোগ পায়, যখন টপ অর্ডার ফল করবে তখন কিন্তু দীনেশ কার্তিককে নিয়ে আমরা গ্র্যান্ড লিগ ট্রাই করতে পারি। হেড টু হেডে দীনেশ কার্তিককে অ্যাভয়েড করা ভালো, বাট যখনই কিন্তু আমরা দেখব যে বিপরীত টিমের বোলিং পারফরমেন্স অনেক ভালো আছে, তাহলে আমরা দীনেশ কার্তিককে নিয়ে মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরকে নেব আর ওকে নিয়ে আমরা গ্র্যান্ড লিগ ট্রাই করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা উইকেট কিপার শেলডন জ্যাকসন তেমনভাবে সুযোগ পায়নি, বাট 3-এ ব্যাট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 বলে 13, 19 বলে 24 নট আউট, 50 বলে 106 নট আউট, 50 বলে 82। মানে পারফরমেন্সে কোনো খামতে নেই। যখনই খেলবে আমরা গ্র্যান্ড লিগে ট্রাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 59টা ম্যাচে 56 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে, 1240 রান করেছে, এভারেজ 26, এভারেজ মোটামুটি 30-এর কাছাকাছি আছে। এখানে আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে শুভমান গিল প্রথমেই চলে আসে, ওপেন করে। লাস্ট কয়েকটা ম্যাচ ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, 24 বলে 36 এই ম্যাচটি ছাড়া। বাট আমি বলবো শুভমান গিল অনেক সেফ পিক, কারণ খুবই ধৈর্যশীল একটা প্লেয়ার। আমরা দেখেছি যে শুভমান গিলকে খেলতে অস্ট্রেলিয়ার পিচে কেমনভাবে ব্যাট করছিল। তো শুভমান গিল একটা সেফ পিক, হেড টু হেডের জন্য মাস্ট পিক। নীতিশ রানা পরপর কয়েকটা ম্যাচ বিভৎস খেলছে। আমরা দেখতে পাচ্ছি নীতিশ রানা আগে ওপেন করার সুযোগ পেত না, বাট এখন সুযোগ দেওয়া হচ্ছে, যেহেতু নারিনকে বসানো হয়েছে সেহেতু নীতিশ রানার সুযোগকে কি বলবো, এমনি যেতে দিচ্ছে না, ভালোই পারফরমেন্স করে যাচ্ছে। রাহুল ত্রিপাঠী, এখানে আমরা দেখতে পাচ্ছি রাহুল ত্রিপাঠী 3-এ ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে, এর আগে ওপেন করার সুযোগ দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছি 29 বলে 53, লাস্ট ম্যাচটা খুবই ভালো খেলেছিল। তারপরে তার আগের ম্যাচগুলো তেমনভাবে পারফরমেন্স করতে পারেনি, কারণ সেই সময় একটা প্রবলেম চলছিল যে পজিশন কয়ে দেওয়া হবে, সেহেতু রাহুল ত্রিপাঠীকে নিয়ে একটা মানে জল্পনাও ছিল যে টিমে চান্স দেওয়া না দেওয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরের প্লেয়ার গুরপ্রীত সিং মান আমরা পাঞ্জাবের জার্সিতে দেখেছি, তারপরে ব্যাঙ্গালোরেও দেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট পারফরমেন্সেসগুলো 27 বলে 39, 33 বলে 63, 6 বলে 8 নট আউট। তো 33 বলে 63 এই পারফরমেন্সটা খুবই
দারুণ খেলেছিল প্লেয়ারটা। যখনই খেলবে আমরা ওকে নিয়ে ট্রাই করব গ্র্যান্ড লিগে। করুণ নায়ার, এখানে করুণ নায়ার বিশেষ করে আমরা জানি করুণ নায়ার আগের বারে খেলেছিল তোমার পাঞ্জাবের হয়ে, বাট তেমনভাবে পারফরমেন্স করতে পারেনি, তাই টিমে এখনও পর্যন্ত তেমনভাবে জায়গা করে নিতে পারছে না। এখানে করুণ নায়ার যদি খেলে তাহলে আমরা করুণ নায়ারকে দিয়ে গ্র্যান্ড লিগ ট্রাই করতে পারি। অ্যান্ড্রু রাসেল জানি আমরা মাস্ট হ্যাভ পিক, যে কোনো মুহূর্তে বড় ইনিংস ছেড়ে দেয়। আবার রিসেন্টলি আজ 5টা উইকেট নিয়েছে, তো সেহেতু রাসেলকে তো বুঝতেই পারছো, রাসেলকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যেই রাখা উচিত সবসময়। সুনীল নারায়ণ টিমে এখন জায়গা করতে পারছে না। ব্যাটের যখন সুযোগ পেয়েছিল তখন ব্যাটিংই ভালো করছিল। লাস্ট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5টা ম্যাচে কোনো উইকেট পায়নি। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5টা ম্যাচে কোনো উইকেট পায়নি। সাকিব আল হাসান সুনীল নারায়ণের জায়গায় খেলছে। সাকিব বল ভালো করছে, সাকিব গতি দেয় না বলে, যার জন্যে ব্যাটসম্যানদেরকে মারতে অসুবিধা হয়। বাট সাকিবের ব্যাটিং পারফরমেন্স তুলনামূলকভাবে মানে কি বলবো, আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হয়ে ওঠে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকিবের পজিশন নিয়ে একটু মানে জল্পনা আছে যে কয় নামান হবে, কারণ আগের প্লেয়াররা অনেক বেশি ভালো খেলছে। সাকিবকে সেই তুলনামূলকভাবে সুযোগ কম দেওয়া হবে, আর কম দেওয়া হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাট বোলিংয়ে সাকিবকে দিয়ে ওপেন করানো হয় বা কি বলবো, বা তোমার সাকিবকে দিয়ে অনেক সময় কি করা হয়, পাওয়ার প্লের মধ্যে নিয়ে আসা হয়, যার জন্যে সাকিব কিন্তু একটা মানে কি বলবো উইকেট টেকারদের ভূমিকা নিতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অলরাউন্ডার বেন কাটিং রাইট আর্ম ফাস্ট বোলার। মুম্বাই জার্সিতে আমরা দেখেছিলাম বিভৎস বল করতে। এখন আমরা দেখছি কেকেআর জার্সিতে যখনই ব্যাটিংয়ের সুযোগ পায় কিন্তু তখন কিন্তু রান করতে ছাড়েন না। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ আয়ার রাইট আর্ম মিডিয়াম বোলার, মিডিয়াম পেসার, ব্যাট দারুণ করে। 53 বলে 88 বিভৎস একটা ইনিংস খেলেছিল। তেমনভাবে সুযোগ দেবে বলে আমার মনে হয় না, সুযোগ পাবে বলেও আমার মনে হয় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নাগারকুটি, মাবি, তারপরে কুলদীপ যাদব এরাও বসে আছে। কুলদীপ যাদব লেফট আর্ম চায়নাম্যান, তেমন কোনো পারফরমেন্স ভালো করতে পারেনি। লাস্ট ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি যে 0 একটা, তারপরে 0, তো 3 ওভার 2 ওভার করে বল করে তেমনভাবে উইকেট পাচ্ছে না। বাট এক সময় কুলদীপ যাদব মানে কি বলবো টপ বোলার ছিল কেকেআরের। লকি ফার্গুসন আগের বারে দেখেছি একটা ম্যাচ দারুণভাবে জেতাতে, সুপার ওভারে নিয়েও গিয়েছিল, সুপার ওভারে জিতেও ছিল। খুবই মানে গতিশীল বোলার, ভীষণ গতি বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় বলে আবার নেওয়া হয় না। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে পারফরমেন্স অনেক ভালো। বাট একটাই প্রবলেম, আমরা 4টার বেশি বিদেশি খেলাতে পারি না, যার জন্য আমরা লকি ফার্গুসনকে নিতে পারি না টিমে। বাট লকি ফার্গুসন যখনই খেলবে তখনই কিন্তু আমাদের লকি ফার্গুসন ফার্স্ট চয়েস হয়ে দাঁড়াবে। সন্দীপ ওরিয়ার রাইট আর্ম ফাস্ট বোলার, সুযোগ দেওয়া হয়েছে, এই নয় যে সুযোগ পায়নি, বাট তেমনভাবে কাজে লাগাতে পারেনি সুযোগ। শিবম মাবি অনেক এক্সপেন্সিভ হয়ে দাঁড়াচ্ছিল, বলের লাইন লেন্থে অনেক কাজ করা দরকার টিমে চান্স পেতে গেলে, বাট এখন অনেক ইনএক্সপিরিয়েন্স আছে, আস্তে আস্তে হয়ে যাবে। প্যাট কামিন্স ফাস্ট বোলার, প্যাট কামিন্স এখন মাস্ট হ্যাভ পিক। প্যাট কামিন্স যখনই সুযোগ পাচ্ছে উইকেট বের করে দিচ্ছে কলকাতার। আর আমরা দেখছি যে প্যাট কামিন্স আমরা হেড টু হেডের জন্য কিন্তু মাস্টার ফিক্স, আর গ্র্যান্ড লিগের জন্য প্যাট কামিন্সকে আমরা ক্যাপ্টেন বানিয়ে গ্র্যান্ড লিগেও ট্রাই করতে পারি। যখনই 4-5টা উইকেট প্যাট কামিন্স যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমরা গ্র্যান্ড লিগে অনেক উইন করবো। বরুণ চক্রবর্তী লেগ ব্রেক গুগলি মিস্ট্রি বোলার, আগের আইপিএলে বিভৎস বল করেছে, এবছর তেমনভাবে শুরুটা হয়নি, বাট আমরা এক্সপেক্ট করতে পারি যে এরপরে আরও বেটার হবে। আর একটা মাস্টার পিক বরুণ চক্রবর্তীকে হেড টু হেডের জন্যে আর গ্র্যান্ড লিগের জন্যও ট্রাই করা যেতে পারে। পাওয়ার নেকি প্রচুর মানে কি বলবো বিধ্বংসী এটার, যখনই ব্যাটিংয়ের সুযোগ পায় কিন্তু ভালোই ব্যাট করে দিয়ে যায়, বাট লাস্ট
কয়েকটা ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি, শুধুমাত্র বল করার সুযোগ পেয়েছে, বাট বোলিংয়ে কী বলবো, বোলিংয়ে অত ধার নেই যে এটা উইকেট টেকার হিসেবে আমরা বলতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি বৈভব আরোরা, ফাস্ট মিডিয়াম বোলার, তেমনভাবে সুযোগ পাচ্ছে না, বাট উইকেট বের করে দেয়। কিন্তু যেহেতু আদার্স প্লেয়াররা অনেক অনেক এগিয়ে আছে, তো সেহেতু বৈভব আরোরা সুযোগ পাচ্ছে না, বাট আই থিঙ্ক সুযোগ দেওয়া উচিত প্লেয়ারটিকে, কারণ প্লেয়ারটি পারফরমেন্স আমরা দেখছি অনেক অনেক ভালো। হরভেন সিং, তারপর আমরা দেখতে পাচ্ছি অফ ব্রেক বোলার, এই প্রথম সিজন যেটা কেকেআরের হয়ে খেলছে। তেমনভাবে কি বলবো, লাস্ট কয়েকটা বছর ধরে তেমনভাবে পারফরমেন্স করতে পারছে না, বাট নিজেকে ক্রিকেটের সাথে যুক্ত করে রেখেছে। আর নিজে সবসময় কী বলবো, ক্ষুধার্ত থাকে আর সবসময় নিজের 100% দেওয়ার চেষ্টা করে। তো এই ছিল কলকাতার সমস্ত প্লেয়ারদের পারফরমেন্স। আমরা এবার পরের টিমে এগিয়ে যাব। এখন আমরা যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস, 2008-এর চ্যাম্পিয়ন। সে সময় ক্যাপ্টেন ছিল শেন ওয়ার্ন সে সময়ের ক্যাপ্টেন ছিল। আই থিঙ্ক সে সময় গিলক্রিস্টও টিমে ছিল। তো দুর্দান্ত একটা টিম ছিল। গ্রুপের মানে গ্রুপ টেবিলে মনে হচ্ছে প্রথমেই ছিল, গ্রুপ টেবিল না, মানে টেবিলের প্রথমেই ছিল। তো বিধ্বংসীভাবে সবাই পারফর্ম করেছিল। এখন আমরা রাজস্থান রয়্যালসের স্কোয়াড দেখব 2021-এর। তো 2021-এর আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখন ক্যাপ্টেন হচ্ছে সঞ্জু স্যামসনের প্রথম ক্যাপ্টেন্সি সিজন এই সিজন। তো রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী খেলছে। প্রথম ম্যাচেই 119 করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটিংয়ের এভারেজ 28.75, ব্যাটিংয়ের এভারেজ ভালোই এভারেজ। আর আমরা স্ট্রাইক রেট দেখতে পাচ্ছি 135.48। যখনই দাঁড়িয়ে যায় তখনই কিন্তু লম্বা ইনিংস খেলে। সঞ্জু স্যামসনের একটাই গুণ ভালো, ভীষণ ব্যাটের যে স্ট্রোক, তো ভীষণ স্কিলফুল প্লেয়ার। আর তার সাথে সাথে স্ট্রোক যখনই লাগায় তখনই কিন্তু পারফেক্ট টাইমিং করে আর পারফেক্ট হিটিং করে। তো এখানে সঞ্জু স্যামসন একটা সেফ পিক গ্র্যান্ড লিগের জন্যও, শর্ট লিগের জন্যও। হেড টু হেড তো সঞ্জু স্যামসন মাস্ট, আর গ্র্যান্ড লিগেও ক্যাপ্টেন বানায় সবাই। প্রায় সময় সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন বানিয়ে গ্র্যান্ড লিগে টাই করা যায়। সঞ্জু স্যামসন বাদ দিয়ে টিম মানে রাজস্থান রয়্যালস থেকে যদি কাউকে নেওয়া যায় ব্যাটসম্যানের দিক থেকে, তো সঞ্জু স্যামসন প্রথমেই আসে। খুবই রিলায়েবল প্লেয়ার। আর তারপরে আমরা দেখব কুলদীপ যাদব, আই থিঙ্ক নিউ ওয়ান, বাট এখনও খেলেনি, তাই আমরা স্টোকস চলে গেলাম। বেন স্টোকস অসাধারণ একটি অলরাউন্ডার প্লেয়ার, যেমন ব্যাটে তেমন বলে। ব্যাটিংয়ের এভারেজ আমরা দেখতে পাচ্ছি 25 এখানে। তো আর স্ট্রাইক রেটও নিয়ারলি 135। এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ের এভারেজ 34 আর ইকোনমি রেট 8.55। স্টোকসকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্টোকসকে ব্যবহার কীরকমভাবে করতে হয়। স্টোকসের আমরা দেখেছি স্টোকসকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি তাহলে ওর প্রোডাক্টিভিটি দিয়েই যায়। তো স্টোকস একটা সেফ পিক হেড টু হেড বা গ্র্যান্ড লিগের জন্যে মাস্ট পিক। এরপর আমরা যে প্লেয়ারটা দেখছি ইয়াশভি জয়সওয়াল আগের বারে কয়েকটা ম্যাচ খেলেছিল, বাট তেমনভাবে পারফর্ম করতে পারেনি। তো সেই জন্য এখনও পর্যন্ত টিমে চান্স পায়নি। এরপরে আমরা দেখতে পাচ্ছি অনুজ রাওয়াত, নতুন প্লেয়ার, এখনও পর্যন্ত তেমনভাবে সুযোগ পায়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রিস মরিস। তো আমরা দেখতে পাচ্ছি ফুল স্কোয়াড এখানে, অনেক নতুন প্লেয়ারকে কিনেছে এরা। ক্রিস মরিস দুর্দান্ত একটা অলরাউন্ডার। আর এখানে ক্রিস মরিসকে প্রচুর টাকায় কেনা হয়েছে। ক্রিস মরিস আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে 2 উইকেট নিয়েছে।
আর ক্রিস মরিসের সব থেকে মানে যদি দেখা যায় স্ট্যাটিস্টিক্স, তাহলে আমরা ব্যাটিং স্ট্যাটিস্টিক্স দেখবো 24 এভারেজ, আর বোলিংয়ে দেখবো 23 এভারেজ। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বোলিংয়ের এভারেজটা খুবই ভালো, 71টা ম্যাচে 82টা উইকেট, ইকোনমি রেট 8-এর নিচে। ক্রিস মরিসও দুর্দান্ত বেন স্টোকসেরই মতো, বাট ক্রিস মরিস অনেক ক্ষেত্রে ব্যাটিংয়ে একটু পরে নামে, তো সেহেতু তেমনভাবে ব্যাট করার সুযোগ পায় না, বাট যখনই ব্যাট চালায় তখন কিন্তু দুর্দান্তভাবে পারফর্ম করে। এখানে ক্রিস মরিস হেড টু হেডের জন্য একটা সেফ পিক, হেড টু হেডে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানানোই যেতে পারে, আর গ্র্যান্ড লিগেও চান্স নেওয়া যেতে পারে, তো ক্রিস মরিস হচ্ছে একটা মাস্ট পিক। এরপরে আমরা বোলিং সেকশানে যদি আসি, এখানে অ্যান্ড্রু টাইকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড্রু টাই ছবি দেওয়া নেই, অ্যান্ড্রু টাই খুবই বিভৎস ভালো বোলার বললে চলে। অ্যান্ড্রু টাই অস্ট্রেলিয়ান প্লেয়ার, টি-20 স্পেশালিস্ট বললে চলে, প্রচুর পরিমাণে টি-20 খেলে, খুবই কি বলবো, তেমন একটা এক্সপেন্সিভ দামে কিনতে হয়নি, বাট পেয়ে গিয়েছে। বাট অ্যান্ড্রু টাই না আইপিএলে তেমনভাবে সুযোগ পায় না বল করার, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ের ইকোনমি রেট 9-এর নিচে আছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে 27টা ম্যাচে 40টা উইকেট নিয়েছে এখানে আইপিএলে, 27টা ম্যাচে 40টা উইকেট নিয়েছে আইপিএলে। তো দেখতে পাচ্ছি এভারেজ দেখতে পাচ্ছি 21.80, তো এভারেজ অনেক ভালো। অ্যান্ড্রু টাই যেহেতু এখন 11 জনের জায়গায় সুযোগ পাচ্ছে না, সেহেতু আমরা নিতে পারছি না টিমে, তো বাট যখনই খেলবে তখনই অ্যান্ড্রু টাইকে নিয়ে গ্র্যান্ড লিগ চান্স নেওয়া যেতে পারে। এখানে সব থেকে ভালো বোলার হচ্ছে জোফরা আর্চার। আমরা জানি যে জোফরা আর্চার প্রায় সময়ে তোমাকে 2-3টে উইকেট নিয়েই নেয়। আগের বছর উইকেটের লিস্টে টপ লিস্টে ছিল, তো এখন আমরা দেখতে পাচ্ছি উইকেটের 35টা ম্যাচে 46টা উইকেট, আর এভারেজ দেখতে পাচ্ছি 21। এখানে ইকোনমি রেট দেখতে পাচ্ছ 7.5-এর নিচে, তো অনেক ভালো বোলার। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে জোফরা আর্চার। এখনও পর্যন্ত ম্যাচ খেলেনি, আই থিঙ্ক কোয়ারেন্টাইন আছে না কি একটা এরকম কিছু ব্যাপার আছে কোনো, বাট যখনই খেলবে তখনই কিন্তু মাস্ট পিক হবে হেড টু হেডের জন্যে। আর যখনই কোনো গ্র্যান্ড লিগ খেলবো আমরা, তখন জোফরা আর্চারকে ক্যাপ্টেন বানিয়ে আমরা কিন্তু ট্রাই করতে পারি গ্র্যান্ড লিগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শ্রেয়স গোপাল খুব ভালো স্পিনার বোলার, আগের বারে ভালোই খেলেছিল, 46টা ম্যাচে 48টা উইকেট নিয়েছে। এভারেজ আমরা দেখতে পাচ্ছি 25, আর ইকোনমি রেট 8-এর নিচে 7.96। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের ম্যাচটায় কোনো উইকেট পায়নি, বাট যখনই সুযোগ পায় কিন্তু লেগ স্পিনার উইকেট দিয়েই দেয়। এখানে শ্রেয়স গোপালকে গ্র্যান্ড লিগের জন্য ট্রাই করব, হেড টু হেডের জন্য অ্যাভয়েড করা যেতেই পারে, কারণ হেড টু হেডের ক্ষেত্রে জোফরা আর্চার মাস্ট পিক, আর শ্রেয়স গোপালকে নেওয়া যেতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যে নেওয়াটা অনেক প্রফিটেবল হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাহুল তেওয়াটিয়া পরের প্লেয়ার। তো রাহুল তেওয়াটিয়া আগের ম্যাচে খেলেছিল, বাট তেমনভাবে ব্যাট করতে পারেনি। আগের আইপিএলে দুর্দান্তভাবে ব্যাট করেছিল, একটা ওভারে 5টা 6 মেরেছিল, যেখানে 31 বলে 53 টোটাল রান করে, আর আবার 10টা উইকেটও নেয়। এবারে সবে তো একটা ম্যাচ খেলা হয়েছে, তো ব্যাটিং অর্ডারে একটু পরে নামে বলে সুযোগ পায় না, বাট যখনই ব্যাটে বলে করে তখনই কিন্তু মাঠের বাইরেই ফেলে বল। তো দেখেছি আগেরবারে কেমনভাবে 5টা 6 মেরেছিল। তো এখানে আমরা ব্যাটিং এভারেজ দেখতে পাচ্ছি 28.30, স্ট্রাইক রেট দারুণ 133। বোলিং এভারেজও দেখতে পাচ্ছি 35টা ম্যাচে 24টি উইকেট। এখানে আমরা ইকোনমি রেটও দেখতে পাচ্ছি 7.5-এরও নিচে, ভালো অলরাউন্ডার, একটা মাস্ট পিক হেড টু হেডের জন্য, একটা মাস্ট পিক। আর রাহুল তেওয়াটিয়াকে আমরা ক্যাপ্টেন বানিয়ে কিন্তু করতে পারি, ট্রাই নিতে পারি গ্র্যান্ড লিগে। তো যখনই ব্যাটিং অর্ডারে দেখবো যে বিপরীত টিমের প্লেয়ার
বোলিং খুব ভালো আছে রাজস্থানের বিরুদ্ধে যখন বোলিং খুব ভালো করবে তো রাহুল তেওয়াটিয়াকে চান্স দেওয়া যেতে পারে, কারণ ওপরের টপ অর্ডার যদি পড়ে যায় তাহলে রাহুল তেওয়াটিয়ার চান্স থাকে স্কোর করার। তো গ্র্যান্ড লিগে ট্রাই করতে পারবো। এরপরে আর তেমনভাবে কোনো প্লেয়ার চোখে পড়ছে না। এখানে উনাদকাট আছে, বাট আই ডোন্ট থিঙ্ক উনাদকাট এখন চান্স পাবে। উনাদকাট খুবই এক্সপেন্সিভ বোলার, মানে রান দেয় একটু, ভালোই রান দেয়, বাট উনাদকাটকে নেওয়া প্রফিটেবল হয়। ও যেহেতু অনেক ব্যাটসম্যান এরকম থাকে যে একটু খারাপ বলার ভেবে মারতে গিয়ে উইকেট দিয়ে বসে। তো এখানে বাকি আমরা প্লেয়ার দেখতে পাচ্ছি, চেতন সাকারিয়া একটা ম্যাচ খেলেছে আর ভালো বলও করেছে, তো ট্রাই করা যেতে পারে গ্র্যান্ড লিগে। এখানে মায়াঙ্ক মার্কান্ডে আইপিএল শুরু করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আই থিঙ্ক, তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে আর ভালো বলও করে। 17টা ম্যাচে 16টা উইকেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ 26, আর লেগ স্পিনার নিলে আমরা গ্র্যান্ড লিগে ট্রাই করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি শিবম দুবে আমরা ব্যাট করতে দেখেছি তোমার ব্যাঙ্গালোরের হয়ে, তো ব্যাঙ্গালোরের হয়ে আমরা ব্যাট করতে দেখেছি। এখন আপনার রাজস্থানের হয়ে খেলবে। এভারেজ অতটা ভালো নয়, কারণ অতটা সুযোগ পায়নি না, আর বলিংয়েও মানে কি বলবো মিডল অর্ডারে বল করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেসি কারিয়াপ্পা যে কলকাতার হয়ে একবার খেলেছিল, তারপরে লামরৌর তেমনভাবে সুযোগ পায়নি। এরপরে আমরা চলে যাচ্ছি সোজা মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি লেফট হ্যান্ড বোলার, কাটার, স্পেশালি কাটারের জন্য বিখ্যাত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাচ খেলেছে বাট কোনো উইকেটই পায়নি। তো আমরা জানি যে মুস্তাফিজুর রহমান কেমন বল করেছিল সানরাইজার হায়দ্রাবাদের হয়ে বা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কিন্তু এখানে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলেছে, বাট প্রথম ম্যাচ তেমনভাবে পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজুর রহমান খেললে, মুস্তাফিজুর রহমান এখন তেমন ফর্মে নেই যে আমরা সেফ পিক বলতে পারি। আর এর পরবর্তী প্লেয়ার ডেভিড মিলার, আমরা জানি যে ডেভিড মিলার কেমন বিধ্বংসী ব্যাট করে। আমরা দেখতে পাচ্ছি এভারেজ 33.63, আর দেখতে পাচ্ছি হাই স্কোর 101। এখানে স্ট্রাইক রেট আমরা দেখতে পাচ্ছি বিধ্বংসী স্ট্রাইক রেট 138। তো ডেভিড মিলার যখনই ব্যাটে নামে, যদি 10-12টা বল বা 15টা বল খেলা হয়ে যায়, তারপর থেকে কিন্তু আর তাকায় না ফিরে, তারপর থেকে বড় শটই খেলতে থাকে একের পর একটা। তো ডেভিড মিলার একটা গ্র্যান্ড লিগের প্লেয়ার, আমরা গ্র্যান্ড লিগে মাস্ট ট্রাই করব। এখানে লিয়াম লিভিংস্টোন তারপরে একটা অলরাউন্ডার, তো এখানে তেমনভাবে সুযোগ পাচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি যে আগের বারে একটাই ম্যাচ মাত্র খেলেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের সব থেকে পপুলার প্লেয়ার বললে চলে জস বাটলার, আর সব থেকে রিলায়েবল, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। এখানে আমরা দেখতে পাচ্ছি জস বাটলার খুবই রিলায়েবল ব্যাটসম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ 34, যতজন দেখলাম যে এভারেজ তার মধ্যে সব থেকে বেশি, আর স্ট্রাইক রেটও দেখুন 150 স্ট্রাইক রেটে 34 এভারেজে ব্যাট করে। তো আমরা দেখতে পাচ্ছি যে কতটা রিলায়েবল ব্যাটসম্যান। হেড টু হেডের জন্য একদম মাস্ট বি ক্যাপ্টেন বানিয়ে বা ভাইস ক্যাপ্টেন বানিয়ে হেড টু হেড আমরা খেলতেই পারি বাটলারকে নিয়ে। বাটলার কিন্তু গ্র্যান্ড লিগের জন্যও ভীষণভাবে মানে কার্যকর। বাটলার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সিজনে ভালো খেলে আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্লেয়ার মানান বোরা, যে ওপেন করে বেশিরভাগ সময়। প্রথম ম্যাচে 12 রান করেছে, বাট তেমনভাবে মানে কি বলবো সেফ পিক না, বাট আমরা ট্রাই করতে পারি গ্র্যান্ড লিগের জন্য। এখানে আমরা এভারেজ দেখতে পাচ্ছি যে 23, বাট আমরা একে সেফ পিক বলতে পারি না। তারপর আমরা দেখতে পাচ্ছি রিয়ান পারাগ প্রথম ম্যাচেই 25 রান করে আর একটা উইকেট দেয়। মোটামুটি যখন ক্রেডিট ইস্যু হবে, মানে খুব কম ক্রেডিটেড প্লেয়ার, আমরা রিয়ান পারাগকে পেয়ে যাবে। যখন আমরা দেখছি যে আমরা একসাথে অনেক বড় প্লেয়ার নিয়ে নিই, তখন আমাদের অসুবিধা হয়ে যায় যে 8 ক্রেডিটে বা 8.5 ক্রেডিটে আমাদেরকে প্লেয়ার নিতে হয়, তখন কিন্তু রিয়ান পারাগকে ট্রাই করা যেতে পারে। তো এখানে কিন্তু অনেকটা ক্ষেত্রে
ও মানে অনেকটা কি বলবো, অনেকটা ভালো একটা চয়েস যে পারাগকে খেলানো। আমরা যদি মাস্ট পিক ভাবি রাজস্থান রয়্যালসের, তো রাজস্থান রয়্যালসের মাস্ট পিক হলো বাটলার, সঞ্জু স্যামসন, জোফরা আর্চার, বাটলার, সঞ্জু স্যামসন, জোফরা আর্চার, আর ক্রিস মরিস আর বেন স্টোকস। তো এগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে মাস্ট পিক। এর ছাড়াও আমরা যদি অ্যান্ড্রু টাই খেলে আর রাহুল তেওয়াটিয়া, তো এদেরকে আমরা ট্রাই করতে পারি। বাট বাট কী বলবো, এখানে তো যেহেতু প্লেয়াররা অনেক অনেক কী বলবো, সব প্লেয়ারই কম বেশি ভালো প্লেয়ার, তো এদের মধ্যে চয়েস করতে গেলে অনেক মুশকিল। সেহেতু তোমাকে কি করতে হবে, সবথেকে বেশি হেড টু হেড খেলতে গেলে সেফ প্লেয়ারদেরকে চুজ করতে হবে। যখনই আমরা গ্র্যান্ড লিগ খেলবো তখন কিন্তু আমরা রিস্কি প্লেয়ারদের উপরে যাব, যেমন জয়দেব উনাদকাট আছে, মায়াঙ্ক মার্কান্ডে আছে, শিবম দুবে আছে। তো এগুলো হচ্ছে রিস্কি প্লেয়ার যখন আমরা গ্র্যান্ড লিগ খেলবো, কারণ গ্র্যান্ড লিগ জিততে গেলে যেসব প্লেয়ারদেরকে কম নেয় বিপরীত প্রতিযোগীরা যারা খেলছে ফ্যান্টাসি, তারা যেসব প্লেয়ারকে কম নেবে সেই সব প্লেয়াররা যখন আমরা গ্র্যান্ড লিগে ট্রাই করব তাদেরকে ক্যাপ্টেন বানিয়ে বা তাদেরকে টিমে নিয়ে, তখন যদি তারা পারফর্ম করে তাহলে আমরা কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবো পয়েন্টের দিক থেকে। যেমন আমরা দেখছি মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স এখন ভালো না, তো বেশিরভাগ মানুষ কী করবে যে মুস্তাফিজকে বাদ দিয়ে দেবে টিম থেকে। তো আমরা যদি মুস্তাফিজকে ট্রাই করতে পারি, তো আমরা যদি ট্রাই করি ওকে নিয়ে গ্র্যান্ড লিগে, তো কী হবে যে মুস্তাফিজুরের পার্সেন্টেজ, মানে যে সবাই যে নেবে, যে মুস্তাফিজুরকে প্রায়জনই বাদ দেবে, তো পার্সেন্টেজ অনুযায়ী ওকে কম নেবে। তো আমরা কি করলাম, মুস্তাফিজুরকে দিয়ে আমরা ট্রাই করলাম গ্র্যান্ড লিগে। তো আর গ্র্যান্ড লিগ থেকে যদি মুস্তাফিজুর যদি 3-4টা উইকেট একসময় নামিয়ে দেয়, তাহলে কিন্তু গ্র্যান্ড লিগে আমরা অনেক এগিয়ে থাকবো। কারণ মুস্তাফিজুরকে প্রায় 10 থেকে 15% বা 20-25% ম্যাক্সিমাম 20 থেকে 25% চুজ করবে রিসেট ফর্ম অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে প্লেয়ার আছে, যখনই উনাদকাট খেলবে, জয়দেব উনাদকাট যখনই খেলবে, তখন আমাদেরকে উচিত জয়দেব উনাদকাটকে ট্রাই করা গ্র্যান্ড লিগে। কারণ জয়দেব উনাদকাট অনেকবার এরকম হয়েছে, খুব মার খেয়েছে, 4 ওভারে 45-50 রান দিয়ে দিয়েছে, কিন্তু আবার 3-4টা উইকেটও বের করে নিয়েছে। মানে অনেক সময় হয় না, তো এরকম হয়। তো আমাদেরকে ট্রাই করা উচিত, আমাদেরকে উচিত এমন কিছু জিনিস দেখা যেগুলো আমাদেরকে গ্র্যান্ড লিগ জেতাতে পারে। সবথেকে প্রথমে উচিত দেখা পিচ রিপোর্ট। সেই পিচে যদি ব্যাটিং পিচ হয়, তো আমাদেরকে উচিত কমসে কম ম্যাক্সিমাম মানে বলবো ম্যাক্সিমাম 5টা আর মিনিমাম অন্তত 4টে ব্যাটসম্যান নিয়ে খেলা, উইকেট কিপারকে বাদ দিয়ে। আর অলরাউন্ডার সেকশন থেকেও ব্যাটিং অলরাউন্ডারকে নেওয়া, আর বাদবাকি আর বোলিং পিচ যদি হয় তাহলে আমাদেরকে উচিত বোলারদেরকে মিনিমাম 4টে নেওয়া, আর অলরাউন্ডার সেকশন থেকে বোলারদেরকে নেওয়া, মানে বোলিং অলরাউন্ডারদেরকে নেওয়া। তো এইভাবে আমরা যদি একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা কিন্তু ইজিলি উইন করতে পারবো। যেখানে দেখছি আমরা বোলিং পিচ রয়েছে সেখানে আমরা বোলারদেরকে বেশি খেলাবো, যেখানে আমরা দেখছি যে স্পিন কাজ করবে সেখানে আমরা স্পিনারদেরকে বেশি খেলাবো। আর সবসময় ট্রাই করবো সেই অনুযায়ী চলে। যেমন অনেক কিছু কী হয় যে পেসারদের প্রথম সুযোগ থেকে উইকেট বের করার, তো সেই সময় আমরা কি করব, পেসারদেরকে বেশি দলে রাখার চেষ্টা করব। আমরা দেখেছি যেমন ডেথ ওভারের যারা বোলার আছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু উইকেট বের করে দেয়, আর সেই সময় আমরা ফ্যান্টাসি ইজিলি উইন করি তাদেরকে টিমে নিয়ে। যেমন আজ দেখতে পাচ্ছি যে রাসেল কেমনভাবে 5টা উইকেট নিয়েছে, বুমরা তো প্রায় টাইমে ডেথ ওভারে উইকেট বের করে দেয়। এর আগে আমরা দেখেছি ডেথ ওভার স্পেশালিস্ট ব্র্যাভো ও ডেথ ওভারের ভীষণ কী বলবো স্পেশালিস্ট, ভীষণ ভালো বোলার, আর ইকোনমি রেটও অনেক কম। তো এদেরকে দিয়ে আমরা ট্রাই করতে পারি গ্র্যান্ড লিগ। আর কিছু প্রো টিপস আছে যেগুলো আমাদেরকে কাজে দেবে। মানে
বেশিরভাগ ক্ষেত্রে জিততে গেলে আমাদেরকে উচিত সব থেকে, যদি আমরা বেশি জিততে চাই, মানে যেটা আমরা কন্টিনিউটি মেনটেন করতে চাই বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে আমাদেরকে উচিত হেড টু হেড খেলা। কারণ হেড টু হেডে সব থেকে বেশি জেতার চান্স থাকবে। কারণ আমরা যদি সেফ প্লেয়ারদেরকে চুজ করি তাহলে আমরা হেড টু হেড জেতার চান্স সব থেকে বেশি রাখি। তো এই ছিল আমাদের দুটো টিমের অ্যানালাইসিস। এরপরে আমরা অন্য টিমের অ্যানালাইসিস করবো আবার অন্য ভিডিওতে। তো আমি জানি যে ভিডিও অনেক লম্বা হয়েছে, বাট ভিডিও অনেক ইনফরমেটিভ। আমি ভিডিও ডেসক্রিপশনে টাইম দিয়ে দেবো। তো সেই টাইমে ক্লিক করে, সেই টাইমারে ক্লিক করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যেতে পারবো। তো সেখানে আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো যে কোন জায়গায় কী কী ডিটেলস আছে। তো সেখানে আপনারা ক্লিক করে সেই সব জায়গাগুলো এগোতে পারবেন। আশা করি পরের ভিডিওয়ে আবার দেখা হবে। আশা করি নিশ্চয়ই এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যদি কিছু ইনফরমেশান দেওয়া থাকে বা ইনফরমেশান যদি জানা থাকে, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আবার দেখা হবে।